আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা মধ্যপ্রাচ্যে তুরস্কের উত্থান এবং সিরিয়ায় ইসরায়েল বনাম তুরস্ক। গত ২ বছরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি অনেক পাল্টে গেছে। তুরস্ক এখন মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার আরবিভাষী দেশগুলোর উপর তার প্রভাব যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করতে পেরেছে। তুরস্ক এক্ষেত্রে সৌদি আরব কিংবা ইরানের চেয়ে অনেক অগ্রগামী হয়েছে। ইতিমধ্যেই উপসাগরীয় ৩ দেশ কুয়েত, কাতার এবং ওমান তুর্কি বলয়ে প্রবেশ করেছে। এদিকে লোহিত সাগরের পশ্চিম পাড়ের মুসলিম দেশ সোমালিয়ায় তুরস্ক সামরিক ঘাঁটি স্থাপন করেছে। আর ২০২০ সাল থেকে লিবিয়ায় তুর্কি সেনা মোতায়েন রয়েছে। লিবিয়ার বেনগাজি ভিত্তিক ওয়ারলর্ড খলিফা হাফতারের বাহিনী ত্রিপোলি আক্রমণ করলে তুর্কি বাইরাক্তার ড্রোনগুলো তাদেরকে কুপকাত করে ফেলে। এভাবে লিবিয়ার ত্রিপোলি ভিত্তিক জাতিসংঘ সমর্থিত সরকার তুর্কি সামরিক সাহায্যের কারণে টিকে যায়। এদিকে গত ২১ অক্টোবর তুরস্কের পার্লামেন্ট লেবাননে তুর্কি বাহিনী মোতায়েন রাখার মেয়াদকাল আরও ২ বছর বৃদ্ধি করেছে। তুরস্ক বলছে এটা লেবাননের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। উল্লেখ্য যে লেবাননে জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন আছে সেই ম্যান্ডেট অনুযায়ী তুর্কি সৈন্যরা সেখানে নিয়োজিত রয়েছে। এদিকে ওই একই দিন ২১ অক্টোবর তুরস্কের পার্লামেন্ট ইরাক ও সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েন রাখার মেয়াদকাল আরও ৩ বছরের জন্য বৃদ্ধি করেছে। এভাবে তুরস্ক আরবিভাষী মুসলিম দেশগুলোর উপর তার প্রভাব বৃদ্ধি করে চলেছে। এর বাইরে সাম্প্রতিককালে তুরস্ক মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো সহ দক্ষিণ পূর্বে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের উপর তার সামরিক প্রভাব বৃদ্ধি করে চলেছে। সেই সাথে ইউরোপের মুসলিম দেশ বসনিয়া, আলবেনিয়া এবং কসাভোর উপরও তুর্কি প্রভাব বৃদ্ধি পাচ্ছে। তবে তুরস্ক সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে সিরিয়ায়। গত ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারকে হটিয়ে দিয়ে তুরস্কপন্থী বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখল করেছে, যার চেষ্টা ২০১১ সাল থেকে তুরস্ক চালিয়ে যাচ্ছিল। বর্তমানে তুরস্কের জন্য সবচেয়ে অগ্রাধিকার দেশে পরিণত হয়েছে সিরিয়া। তবে সিরিয়ার উপর তুরস্কের এই প্রভাব ও নিয়ন্ত্রণ ইসরায়েলকে ভাবিত করে তুলছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর পতনের পর ইসরায়েল সিরিয়ার উপর ১ মাস ধরে লাগাতার বোমাবর্ষণ করে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস হয়, কিন্তু তারপরও সিরিয়ায় তুরস্কের উপস্থিতি ইসরায়েলের নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই ইসরায়েলের লক্ষ্য হল সিরিয়া যেন অখণ্ড রূপে টিকে না থাকে, সেই তৎপরতা চালানো। অতীতে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে কুর্দি রাষ্ট্র গঠনের জন্য সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে গেছে, কিন্তু বর্তমানে তুরস্কের কাছে কুর্দি বিদ্রোহীরা আত্মসমর্পণ করে শান্তি আলোচনার টেবিলে ফিরেছে। তাই ইসরায়েল এখন সিরিয়ার দ্রুজ মিলিশিয়া বাহিনীকে সমর্থন দিতে তৎপর হয়েছে, যাতে ইসরায়েল ও সিরিয়া সীমান্ত জুড়ে দ্রুজ জনগোষ্ঠীর জন্য একটি আলাদা রাষ্ট্র কিংবা বিশেষ অঞ্চল গঠিত হতে পারে। তবে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের এসব তৎপরতা প্রতিরোধের জন্য বদ্ধপরিকর। ওদিকে ইসরায়েলও সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের কোনো সামরিক স্থাপনা নির্মাণের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। উল্লেখ্য যে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত এবং তার বাহিনীকে পরাজিত করতে তুরস্ক যে ভূমিকা পালন করেছে তাতে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ছিল। যুক্তরাষ্ট্র মূলত চাইছিল যে কোনো উপায়ে সিরিয়া থেকে ইরান রাশিয়া সমর্থিত আসাদ সরকার উৎখাত হয়ে যাক। এই স্বার্থগত কারণেই যুক্তরাষ্ট্র সিরিয়ার অভ্যন্তরে অভিযান চালাতে তুরস্ককে অনুমোদন দেয়, আর তুরস্ক সেই সুযোগ গ্রহণ করে। এখানে লক্ষণীয় বিষয় হল সিরিয়ার অভ্যন্তরে ইরানের পরিবর্তে তুরস্কের উপস্থিতি ইসরায়েলকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। সুতরাং আগামী দিনে সিরিয়ার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়া বিচিত্র নয়। উল্লেখ্য যে সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর শীর্ষ নেতারা এবং এমনকি স্বয়ং প্রেসিডেন্ট আহমেদ আল শারা একসময় নিষিদ্ধ ঘোষিত আল কায়দা গোষ্ঠীর যোদ্ধা ছিলেন। যুক্তরাষ্ট্র তাদেরকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু বর্তমানে সেসব কিছুই প্রত্যাহার করা হয়েছে এবং পুরো সিরিয়া রাষ্ট্রের উপর মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। এ কারণে বর্তমান সিরিয়ার শাসক গোষ্ঠীর সাথে যুক্তরাষ্ট্রের উষ্ণ সম্পর্ক গড়ে উঠছে। তবে তা সত্ত্বেও সম্প্রতি গত 15 অক্টোবর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সবাইকে অবাক করে দিয়ে সাবেক শত্রু প্রেসিডেন্ট পুতিনের সাথে মস্কোতে দেখা করেন।
উল্লেখ্য যে এই রুশ বাহিনীর হাতেই সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর লোকেরা নির্মম হামলার শিকার হয়েছিলেন। আরও উল্লেখ্য যে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখন প্রেসিডেন্ট পুতিনের অনুমতিক্রমে মস্কোতেই নির্বাসিত জীবনযাপন করছেন। বস্তুত বর্তমানকালের বহু মেরুকেন্দ্রিক পৃথিবীতে এমনই সব অবাক করা ঘটনা ঘটছে, যেখানে দেখা যাচ্ছে যে ভূরাজনীতিতে আর কেউ কারো চিরশত্রু কিংবা চিরস্থায়ী মিত্র নয়। আসলে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের এই রাশিয়া সফর সম্পর্কে ধারণা করা যেতে পারে যে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সম্মতি ছাড়া তা সম্ভব হতে পারেনি। প্রেসিডেন্ট এরদোগানই হয়তো সিরিয়ার প্রেসিডেন্টকে রাশিয়া সফরের পরামর্শ দিয়েছেন, যাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার দিকেও এক পা বাড়িয়ে দিয়ে রাখা যায়। বস্তুত 2015 থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের সম্পর্ক ভীষণ শীতল হয়ে পড়েছিল। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসন আমলে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে উৎখাত করতে একটি সামরিক অভ্যুত্থান হয়েছিল। তাতে যুক্তরাষ্ট্রের হাত ছিল এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অর্থের যোগান দিয়েছিল। আসলে তখন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রনায়করা তুরস্কের রাষ্ট্রক্ষমতায় এরদোগানকে দেখতে চাইত না এবং তারা তাকে নব্য সুলতান ও স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করত। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। ডোনাল্ড ট্রাম্প 2019 সালে মার্কিন F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে তুরস্ককে বের করে দেন। এর পাশাপাশি 2020 সালে কাকসা আইন প্রয়োগ করে তুরস্কে সকল প্রকার মার্কিন অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। তুরস্ককে এই দুই শাস্তি দেওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তুরস্কের S-400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনাকে অজুহাত হিসাবে পেশ করেন। এদিকে সেই সময়কালে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ তুরস্ক সিরিয়ার সীমান্তে কুর্দি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাহায্য করতে থাকে এবং কুর্দিস্তান নামের একটি আলাদা দেশ গঠনের তৎপরতা চালায়। তুরস্ক পশ্চিমা দেশগুলোর ওই তৎপরতা নস্যাৎ করতে সিরিয়ার অভ্যন্তরে 2016 সালে সৈন্য প্রেরণ করে। এখানে উল্লেখ্য যে তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত দেশ। ন্যাটো জোটে সৈন্য সরবরাহের দিক দিয়ে তুরস্ক দ্বিতীয় বৃহত্তম দেশ। কিন্তু মুসলিম দেশ হওয়ার কারণে পশ্চিমা শক্তিগুলোর কাছে তুরস্ক বেশ কয়েকবার অবহেলিত ও প্রতারিত হয়েছে। যেমন 2015 সালে তুরস্কের বিমানবাহিনী সিরীয় সীমান্তে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করায় তুরস্ক রাশিয়া যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছিল। সে সময় ন্যাটো জোট তুরস্ককে সাহায্য করা তো দূরের কথা, বরং উল্টো জার্মানি তুরস্কে মোতায়েনকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়। আরেকটি উদাহরণ হল খ্রিস্টান রাষ্ট্র গ্রিস ন্যাটো সদস্যভুক্ত দেশ এবং গ্রিস রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 ক্ষেপণাস্ত্র ক্রয় করে। কিন্তু এর জন্য যুক্তরাষ্ট্র গ্রিসকে অস্ত্র নিষেধাজ্ঞা দেয় না, যেমনটা তুরস্কের উপর দিয়েছিল। সুতরাং এসব দিক বিবেচনা করে তুরস্ক 2016 সাল থেকে রাশিয়ার সাথে সখ্যতা গড়ে তোলে এবং 2018 সালে রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে। এভাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের শাসনামলে গত 10 বছর যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক চরম শীতল থাকে। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ ইউক্রেন যুদ্ধ এবং 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ, এই দুই ঘটনা পুনরায় যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক উষ্ণ করার দিকে ধাবিত করে। প্রেসিডেন্ট এরদোগান শুরু থেকেই রাশিয়া কিংবা ইউক্রেন কোনো পক্ষ না নিয়ে যুদ্ধ থামাতে দুই দেশের সাথেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যান। ওদিকে গাজা যুদ্ধ বিষয়ে এরদোগান থাকেন ভীষণ সোচ্চার। অতঃপর ডোনাল্ড ট্রাম্প 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করলে তিনি তুরস্কের ভৌগোলিক কৌশলগত অবস্থান এবং পরিবর্তিত ভূরাজনীতি অনুধাবন করেন। তিনি তুরস্কের সাথে পুরনো বিবাদগুলো মিটিয়ে ফেলতে উদ্যোগী হন, যার ফলে মার্কিন তুর্কি সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। বস্তুত তুরস্ক এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সুনজরে রয়েছে। এর কারণ হলো যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে তুরস্ককে জায়গা করে না দেয়, তাহলে ইরান, চীন এবং রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা ত্রিদেশীয় অক্ষ সেই স্থান পূরণ করতে এগিয়ে যাবে। এছাড়া গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য তুরস্ককে যুক্তরাষ্ট্রের ভীষণ প্রয়োজন। ওদিকে ইউরোপ চাচ্ছে যে তুরস্ক যেন ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার পক্ষে চলে না যায়। সুতরাং এসব কারণে এখন নতুন মার্কিন নীতি হলো তুরস্ককে ছাড় দেওয়া। আর এই সুযোগকে ব্যবহার করেই তুরস্ক মধ্যপ্রাচ্য জুড়ে তার প্রভাব আরও বাড়িয়ে তুলতে পারছে।
এখানে ইসরায়েলের জন্য দুর্ভাগ্যের বিষয় হলো তার জন্মের প্রাথমিককালে মিশর, সিরিয়া, ইরাক, জর্ডান এসব দেশ তার জন্য হুমকি ছিল। সে সময়কালে ইরান ও তুরস্ক যুক্তরাষ্ট্রের বলয়ে থাকার কারণে ইসরায়েলের জন্য কোনো হুমকি ছিল না। কিন্তু এখন ইরান তুরস্ক তার জন্য হুমকি হয়েছে, আর মিশর জর্ডান হয়েছে তার বন্ধু। আর এভাবেই দুর্ভাগ্য ও সৌভাগ্যের নিয়তি চক্রাকারে ঘুরছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।